সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত সাংসদরা নিজের নিজের এরিয়াতে স্বাস্থ্য ক্যাম্প মানে হেলথ ক্যাম্প লাগানোর জন্য। তো আমি 3 দিন যাবত 28, 29, 30 3 জেলাতে 3টে হেলথ ক্যাম্প করেছি। তার মধ্যে রাজ্য সরকার সম্পূর্ণ সাহায্য করেছে। আর বাকি 8 জন ডাক্তার আমরা ऑल इंडिया मेडिकल इंस्टीट्यूशन, राम मनोहर हॉस्पिटल, मैक्स हॉस्पिटल, चंडीगढ़ पीजीआई हॉस्पिटल एमन जो हॉस्पिटलगुलो रयेछे सफदरजंग हॉस्पिटल जेगुली भारतवर्षेर विख्यात हॉस्पिटल सेखान थेके विभिन्न डिपार्टमेंटेर डाक्तार एखाने एसे और এটা স্বাভাবিকভাবে এমনিতে মনে হতে পারে স্যার একদিনে একটা ক্যাম্প করে মানুষের কি লাভ হবে, তাতে কি কতটা সাহায্য হবে, এমন নয়। কারণ কি ত্রিপুরাতে মানুষ রেফার্ড হয়ে যায় পেশেন্টরা অন্যান্য রাজ্যের মধ্যে, আমাদের সরকার আসার পর সেটা কমে গেছে। কিন্তু আজকে মোহনপুরে যে ক্যাম্পটা হলো সে 1186 জন রেজিস্টার্ড আছে যে পেশেন্ট দেখানো হয়েছে। খোয়াইতে যেটা হয়েছে সেটাতে হয়েছিল 977, আর যেটা শান্তিরবাজার রাজ করলো 783, টোটাল 2946 পেশেন্ট রেজিস্ট্রেশন করে 3 জায়গাতে দেখিয়েছে। এখন একটা মেসেজ গিয়েছে যে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন হোক, চণ্ডীগড় পিজিআই হোক, রাম মনোহর হসপিটাল হোক, সফদরজং হসপিটাল হোক, ম্যাক্স হসপিটাল হোক, ওখান থেকেও ডাক্তাররা এখানে এসে দেখে। এটা মানুষের মধ্যে একটা মানসিক শক্তি যোগায় পেশেন্টদের মধ্যে, যে না ত্রিপুরা এখন এইসব হসপিটাল থেকে দূর নয়। আর এরা ভলেন্টারি এসছে, এদেরকে আমরা পয়সা দেওয়ানি, শুধু আসার খরচাটা আমি দিয়েছি, বাকি এমনিতেই এসছে। তো এখন আমি কি হয়েছে দেখে ত্রিপুরার যে ডাক্তাররা ওদের সঙ্গে ছিল, তো এরা ওদের সঙ্গে কমিউনিকেট করার সুযোগ পেয়ে গেছে। আমি বলেও দিয়েছি যে মোবাইল নাম্বার নিজেরা ট্রান্সফার করে নিই নিজের মধ্যে, আর যখন কোনো অসুবিধা হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে কোনো পেশেন্টকে বুঝতে পারছে না, তো অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনে সেই ডাক্তারের সঙ্গে এখানে ডাক্তাররা কমিউনিকেশন করে এখানেই তা সলভ করতে পারে। একটা রাস্তা, কারণ এমনিতে টেলিফোনে কথা বলা যাওয়ার, এখানে এসে যখন ঘুরেছে দেখেছে একটা হৃদ্যতা তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে ইন ফিউচার ত্রিপুরার মানুষের জন্য এটা বড় একটা উপকার হবে, যেটা আমার পূর্ণ বিশ্বাস। আমি দেখেছি আর এরাও আরেকবার ত্রিপুরাতে আসতে চায়। আমি দেখলাম যে ত্রিপুরা ভালো লেগেছে, ত্রিপুরার মানুষ ভালো। ওরা তো ডাক্তার, আমি তো এত বুঝি না, আমাকে বললো যে এখানকার যে পেশেন্টরা দেখেছি, পেশেন্টরা চুপচাপ থাকে, ডাক্তার যেটা বলে শোনে, তর্ক করে না। তো ওইদিকে তো অনেক এটা দেখে ওটা করে, কিন্তু পেশেন্টও কি বলে বলে মানে জেন্টাল পেশেন্ট। তো আমার স্বাভাবিক কথা, ত্রিপুরা রাজ্যের বিষয়ে কেউ চর্চা করলে বা বললে আমাকে তো ভালোই লাগে। তো 3 দিনের ক্যাম্প হলো, আর আশা করি তাতে ত্রিপুরাবাসী লাভ হবে। আর ত্রিপুরার হেলথ ব্যবস্থা 2018-তে সরকার আসার পর আমরা ঢেলে সাজিয়েছি, আর করোনার সময় আমরা অনেক কাজ করেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে, তার উন্নয়ন হয়েছে। আর ছোট আমাদের পিএসসি সেন্টার, পিএসসি, সিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল, ব্লক হসপিটাল, স্টেট হসপিটাল, আর সেগুলো আগের চাইতে অনেক বেশি ডেভেলপড হয়েছে। আর এইভাবে সময়ে সময়ে যখন আমরা এই ধরনের ক্যাম্প করব, তো স্বাভাবিকভাবে স্বাস্থ্য বিষয়ে এক জাগরুকতা আসবে, মানুষের মধ্যে বিশ্বাস জাগবে, আর এখানে তার সমাধান হওয়ার রাস্তা তৈরি হলে মানুষের যে বাইরে গিয়ে টাকা পয়সা খরচা সে থেকে বাঁচবে। স্বাস্থ্য, শিক্ষা, হেলথ, এই হেলথ, শিক্ষা আর যে ফুড, এই 3টে মানুষের মৌলিক অধিকার। এগুলো সঠিকভাবে কাজ করা, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির যে কোনো সরকার যে কোনো প্রদেশে হোক তার দায়িত্ব, এবং এই সরকার সেই দায়িত্ব সম্পূর্ণভাবে করার প্রচেষ্টায় রয়েছে। আর বাকি আমি দেখেছি একটি পত্রিকা, বিশেষ করে নাম বলো আজকের ফরিয়াদে, যে বিপ্লব দেব কাউকে না জিজ্ঞাসা করে, তো বিপ্লব দেবকে পার্টি জিজ্ঞাসা করার, পার্টি চেনানো আর বিপ্লব দেবকে মানে দায়িত্ব শেখানোর মতো ওনাদের মধ্যে ব্যক্তিত্ব এখনো তৈরি হয়নি। নিজেদের বিষয়ে চিন্তা করুক, ছোট মানসিকতা আমি কাজ করি না। আর আমি
এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে আমি নিজে কথা বলেছি, ওনাকে সব ডিটেলস পাঠিয়েছি, উনি দেখেছেন। চিফ সেক্রেটারিকে আমার যে পিএ আছে দিল্লিতে, উনি পাঠিয়েছেন সমস্ত কিছু লিখে, উনি পারমিশন দিয়েছেন। সরকারিভাবে, সাধারণভাবে সরকারিভাবে পারমিশন দেওয়ার পরেই সিএমও বা অন্য স্টাফ ডাক্তাররা যায়। তো এইসব যে নিজের মেজাজে স্টোরি তৈরি করে ত্রিপুরাকে বদনাম করানো বা এসব, এগুলো ছেড়ে দেওয়া ভালো, এতে মঙ্গল হবে। আর আমি ত্রিপুরাশীর মার কাছে বলবো, ওনাকে সদ্বুদ্ধি হোক আর ভালো কাজে লাগুক, এসব না করে ভালো দিকে কাজ করুক, এতে ত্রিপুরার মানুষের লাভ হবে। আর রাজনীতির স্তর কি আছে, রাজনীতি কিভাবে করতে হয়, সব জায়গায় রাজনীতি বিপ্লবদেব করে না। বিপ্লবদেব কাজটা বুঝে, ওর কাজ করতে জানে, আর এইভাবে আমি কাজ করতে থাকি। কিছু বলা থাকলে বলতে পারেন। নিশ্চিত আগে গিয়ে এই ধরনের ক্যাম্প আরও করব। এরাও যাওয়ার সময় খুব খুশি ছিল, তো এরা আবার আসতে চায় ত্রিপুরাতে, দেখতে চায়। আর ত্রিপুরা গ্রিনারি, ত্রিপুরার মানুষের ব্যবহার যে দেখেছে, আমাকে বলে স্যার আমাদের ওখানেও তো অফিসার আছে, এরা গ্রেভিটি নিয়ে থাকে, আপনাদের এখানে এসডিএম দেখলাম, সিএমও দেখলাম, এত হাম্বল, পেশেন্টরাও হাম্বল। তো স্বাভাবিকভাবে আমার কাছে ভালো লাগে ত্রিপুরার যদি কেউ গুণগান করে। আমি ত্রিপুরাতে জন্মেছি, এ রাজ্যের আমি মুখ্যমন্ত্রী ছিলাম, এখন রাজ্যসভার এমপি আছি, স্বাভাবিকভাবে আপনাদেরও ভালো লাগবে যে আমরা অনেক সময় অ্যাকচুয়ালি ত্রিপুরার মানুষের মধ্যে একটা এস্টাবলিশ করিয়ে দিয়েছিল একটা লম্বা সময় কিছু নেতৃত্ব বা কিছু বিউরোক্রেসি, যে ত্রিপুরা অনেক পিছিয়ে পড়া, ত্রিপুরা নর্থ ইস্টে ত্রিপুরার লোকেরা কিছু করতে পারবে না, ত্রিপুরার সাংবাদিকরা, উকিলরা অনেক মানে পেছনের স্তরের এই চাইছে। আমি চেষ্টা করেছি একটা টিম নিয়ে যে না, আমরা পারি, করতে পারি। আর আজকে আমরা দেখিয়েও দিয়েছি আমরা পারি। আমার যে এখানে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন, এখন আমি দেখি তো ওদের সাংবাদিকতার ক্লাস কেমন চেঞ্জ হয়েছে। আমি আপিল করতাম বলে একসঙ্গে তিনও স্তরের ডেভেলপ করতে হবে, শুধু অ্যাডমিনিস্ট্রেশন আমি করলাম সেটা, সাংবাদিকতারও ডেভেলপমেন্ট করতে হবে, জুডিশিয়ারি সিস্টেম করতে হবে। তো এইভাবে ত্রিপুরাতে উন্নয়ন হয়েছে। আমরা হয়তো এখানে সবাই এক জায়গাতে থাকি, বুঝি না, বাইরে থেকে যে আসে তখন বোঝে ত্রিপুরাতে তো চেঞ্জ হয়ে গেছে। ত্রিপুরা সাংবাদিকরা তো দেখো কত ফাইনেস্ট সাংবাদিক, ত্রিপুরার উকিলরা তো দেখো কত সুন্দর জাজমেন্ট দিতে পারে, জাজমেন্ট লিখতে পারে। তো জাজেসরা ভালো জাজমেন্ট লিখে, উকিলরা ভালো হিয়ারিং করে। তো এইসব বিষয়ে আজকে শুনি, আমি সবসময় দেখি ডাক্তারের বিষয়ে। আজকে দেখুন নিউরো সার্জারি, এখানে হিপ রিপ্লেসমেন্ট হয়, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। এখনও ডাক্তারবাবুর আমাদের চিফ মিনিস্টারের মাতাশ্রী কোথায় চিকিৎসা হচ্ছে? জিবি হসপিটালে। আমার মা যখন অসুস্থ হয়েছিল তখনও জিবি হসপিটালে। আগে কি হতো? সব চলে যেত প্রাইভেট হসপিটাল। কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর চিফ মিনিস্টারের মা কোথায় চিকিৎসা হচ্ছে? জিবি হসপিটালে। তো মেসেজ যায়, इसका मतलब জিবি হসপিটাল তো আচ্ছা হসপিটাল। যদি যে প্রথম ব্যক্তি, ওনার পরিবারের লোক এখানে চিকিৎসা হচ্ছে। আর স্বাভাবিকভাবে আমি গিয়েছি তো দেখি বিজেপি ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে, নিট অ্যান্ড ক্লিন, ব্যবস্থা সুন্দর, এগুলো হয়েছে। কাজ হাতের অভাব রয়েছে, স্বাস্থ্য পরিষেবারও একেবারে বেহাল অবস্থা, চিকিৎসা যে সামগ্রী সেগুলোরও অভাব রয়েছে, মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। ওনার যে বক্তব্য যে এই যখন পরিস্থিতি, তিনি নিজে পরিদর্শনে গিয়েছিলেন লংতরাই ফেরিতে, সেখান থেকে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলছেন যে রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার এবং এডিসি প্রশাসন, এডিসির যারা দায়িত্বে আছে, সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আপনার প্রতিক্রিয়া চাই। দেখুন, একটু এডিসিতে এমনিতে আমাদের সরকার নেই, ঠিক, কিন্তু রাজ্যতে ভারতীয় জনতা পার্টিরই সরকার। এমপি ভারতীয় জনতা পার্টির রয়েছে, এমএলও ভারতীয় জনতা পার্টির রয়েছে, চিফ মিনিস্টার ভারতীয় জনতা পার্টির রয়েছে। এই যে আপনি যেটা বললেন, এটা সিপিএম এর গদবান্ধা শ্লোক। আমরা সংস্কৃতে শ্লোক আছে না, এমন এদের এটা শ্লোক, এটা সবাই এটা বলবে মৃত্যুর আগে পর্যন্ত, এটা বলতে থাকবে। যেদিন পার্টিতে জয়েন করবে এই শ্লোকটা শিখিয়ে দেওয়া হয়, খাদ্য নেই, বস্ত্র নেই, অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের কাজ নেই,
আমি তো মুখস্থ বললাম, এই শ্লোকগুলো সবাই বলবে, এদেরকে শেখানো হয়। তার জন্যই তো কমিউনিস্টরা কোনো জায়গাতে এখন স্থায়ীভাবে আর থাকতে পারছে না। কারণ কি, তারা পুরনো সোচ, পুরনো মানসিকতায় রাজনীতি করতে চায়, ব্যবস্থা পরিবর্তনকে মানতে চায় না। আজকে যেখানে টেলি মেডিসিনের ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তাররা প্রত্যন্ত অঞ্চলে যারা ডাক্তার রয়েছে এরা কমিউনিকেশন জিবি হসপিটালের সঙ্গে করে নেয়, আমার সঙ্গে শুরু হয়ে গেছে, এবং ভলেন্টারি এরা করে। তো এগুলোকে এদের সামনে তুলে ধরলো, এদের দেখতে চায় না। কারণ কি, গদবন্ধে যে শ্লোক আছে, শ্লোকগুলোই বলেছে। আপনি উঠিয়ে দেখুন যে 10 বছর আগে সিপিএম নেতারা কি বলতো, 15 বছর আগে কি বলতো, 25 বছর আগে কি বলতো, এখনো সেটাই বলে। তার জন্য এবারেও ইলেকশন হয়েছে, দেখুন তাদের অ্যাকসেপ্টেন্স নেই। কিছুদিন আগে ইলেকশন হলো, নতুন সরকার আমাদের আবার রিপিট হলো, তাদের অ্যাকসেপ্টেন্স নেই। মাত্র 11 সিটে সীমিত হয়ে গেছে। আগে 16টা ছিল, এবার 11তে চলে গেছে। এও কংগ্রেস সিপিএম মিলিতভাবে, না হলে হয়তো আরও দুর্দশাব্দ। তো স্বাভাবিকভাবে মানুষ বোঝে, জানে, এবং এডিসি এবং নন এডিসি দুটোতে কিভাবে হেলথ হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, কিভাবে কাজ হচ্ছে মানুষ বোঝে। এয়ারপোর্ট থেকে নেমে আপনি যখন এখন মোহনপুর হয়ে যে রোডটা এখন ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, খোয়াই বাজে, সেটার মধ্যে যখন মানুষ যায়, এখন ভাবে বলে এটা কি ত্রিপুরাতে আছি না অন্য জায়গায় আছি। কারণ আমাকে মাঝে মাঝে ফ্লাইটে উঠি, তো কেউ বলে, স্যার ত্রিপুরা তো অনেক ডেভেলপড হয়ে গেছে, এই রাস্তা দিয়ে আগে এত সময় লাগতো, এখন সিধা চলে যায়। তো স্বাভাবিকভাবে মানুষের যে ডেভেলপমেন্টটা চোখে পড়ে এখন ত্রিপুরা ডেভেলপমেন্টটা। ধন্যবাদ। দেখুন, এই ধরনের করা হলে তো সবার জন্য করা উচিত, और ব্যক্তি বিশেষে না করা উচিত। और রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব মাতৃবত আচরণ করা, और ওই দিশাতে কাজ করা। নিশ্চিত মানিকবাবু সেই দিশাতে কাজ করার চেষ্টা করছেন। আর বাকি পার্টি তো, আর পার্টি প্রেসিডেন্ট আর একটা স্ট্রাকচার রয়েছে আমাদের, সেভাবে চলে বিজেপি, একটা সিস্টেমেটিক্যালি পার্টি। তো আমাদের পার্টিতে সবার জন্য সমভাবে, সম মানসিকতা আর ব্যবস্থা সমভাবেই হওয়া উচিত। আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, এভাবেই চালিয়েছি। আমি মুখ্যমন্ত্রী ছিলাম, ভুল ত্রুটি হতেই পারে, কাজ করার সময় ভুল ত্রুটি হয়, কিন্তু আমরা চেষ্টা করি ওইভাবে কাজ করার। কিন্তু দেশ বিদ্বেষ নিয়ে রাজনীতি করা উচিত না। এই ফ্রুটফুল রাজনীতি হয় না, তাতে লোকসান হয়। আর আমি যাকে বললাম কিছুক্ষণ আগে, যে একটি পত্রিকার নামও বলে দিলাম, আমি চাই না এগুলো বলতে উনি কে ছিলেন, কোথায় কি করতেন, কি হয়েছে না হয়েছে, ব্যক্তিগত আক্ষেপে যাওয়া উচিত না। রাজনীতিতে জনতাই সর্বোপরি হয়, পাবলিক কোনটা বোঝেন, পাবলিক কোনটা চান, সেটাই করা উচিত। আর সংগঠনে আমাদের সাংগঠনিক নেতৃত্ব কি চায় সেইভাবে কাজ করা, এবং এখানের পরিস্থিতি ওনাদেরকে অবগত করা, আর ওখানের পরিস্থিতি এখানে অবগত করা। কারণ আমি একটা রাজ্যের প্রভারী, আর এই যেই পদগুলোর মধ্যে যারা রয়েছে এগুলোই আমি আসীন ছিলাম। তো স্বাভাবিকভাবে ছোট হোক বড় হোক এগুলোর এক্সপিরিয়েন্স আমার আছে। তো স্বাভাবিকভাবে আমি এটাই চাইব যে সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে কাজ করা, আর ভুল ত্রুটি যদি কেউ করে তাকে শুধরিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে এক সাংগঠনিক পার্টির দায়িত্ব, আর সেই দিশাতে আমাদের পার্টি নিশ্চিত কাজ করে। ধন্যবাদ। একটা প্রশ্ন করতে পারি? বলো ভাই। সাংসদ বীরভূষণ সিং এর বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে এবং যন্তর মন্ত্রে যে আন্দোলন চলছে, উনিও একজন সাংসদ, আপনিও সাংসদ, আপনার কি প্রতিক্রিয়া? দেখো,
স্বাভাবিকভাবে রেসলার ম্যাক্সিমাম 99%ই হরিয়ানার, আমার স্টেটের, আমি যে স্টেটের প্রভারী। যারা ওখানে বসেছে সবার সঙ্গে আমি বসি, আমার কাছে আছে এগুলো সবাই। এটার সত্যতা কি তো জাজ করলে বেরিয়ে আসবে। আর আপনারাও দেখেছেন যে সুপ্রিম কোর্ট এফআইআর করার জন্য বলেছে এবং তার মধ্যে ইনকোয়ারি করার জন্য বলেছে। তো এখন যখন কোর্টে ম্যাটার চলে গেছে তখন আমার ওপিনিয়ন দেওয়া উচিত নয়, কারণ কি তাতে কোর্টের যে এফআইআর করার জন্য অর্ডার দিয়েছে বা কোর্ট যে নির্দেশিত করেছে তা প্রভাবিত হবে। তার জন্য যখন ম্যাটার কোর্টের কাছে চলে গেছে, ওবি সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্টকেই এই বিষয়ে সঠিক নির্ণয় নেওয়ার যে অধিকার রয়েছে বা অধিকার নিয়েছে, আমরা অপেক্ষা করা উচিত যে সুপ্রিম কোর্ট এই নির্ণয় দেওয়ার পর কোথায় গিয়ে সেই বিষয়ে এস্টাবলিশ হয়। আমাদের থেকে এখন কিছু বলা উচিত না যখন ম্যাটার কোর্টে রয়েছে। কর্ণাটকের নির্বাচনে আমরা দেখতে পেয়েছি আপনিও প্রচারে গিয়েছিলেন, এই নির্বাচনে বিজেপির ফলাফল কেমন হবে বলে আপনার ধারণা? দেখুন, কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যে ডেভেলপমেন্ট হয়েছে, কর্ণাটকে কোনোদিনও এত বড় ডেভেলপমেন্ট দেখিনি। কংগ্রেস যখন থাকতো, কংগ্রেসে কর্ণাটকে ম্যাক্সিমাম সময়টাই কংগ্রেস রয়েছিল, সত্তাসীন। কিন্তু সত্তাসীন কংগ্রেস থাকাকালীন কংগ্রেস কি দিয়েছে? মাইন্স ঘোটালা, করাপশন, গোষ্ঠীবাজি। এর বাইরে কর্ণাটকের যে পরিচয় আছে, যে সফটওয়্যার সিটি, আইটি সিটি, ডেভেলপ সিটি, স্টার্ট আপ সিটি, এগুলো কংগ্রেসের সময় ওখান সময় ধীরে ধীরে ডেভেলপ হচ্ছিল, কিন্তু এগুলো মাইলেজ পাচ্ছিল না। মাইলেজ পাচ্ছিল আমাদের কর্ণাটকের বেল্লারির মাইন্স ঘোটালা, জমিন ঘোটালা। তো কর্ণাটকের মানুষের জন্য একটা দুর্দিন ছিল কংগ্রেসের পিরিয়ডটা। আজকে কর্ণাটককে মানুষ স্টার্ট আপে নাম্বার 1 তার জন্য চেনে। ঠিক, আজকে ইসরোর জন্য কর্ণাটককে চেনে, বড় বড় সায়েন্টিস্টের জন্য। আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য সফটওয়্যার কোম্পানিগুলো ম্যাক্সিমাম কর্ণাটকে, মহাদেবপুরাতে যেখানে আমি গিয়েছিলাম ওখানেই সবগুলো। তো তার জন্য চেনে। বিজেপি আসার পর কর্ণাটক মানুষের রোজগার বেড়েছে, ইজ্জত বেড়েছে, সম্মান বেড়েছে, যেটা একটা রাজ্যবাসীর প্রয়োজন। আর যদি আসার পরেই ডেভেলপমেন্ট হয়েছে, কর্ণাটকে এখন 11টা এয়ারপোর্ট বানানো হচ্ছে। তো এয়ারপোর্ট যখন নতুন 11টা চলছে একসঙ্গে, তাতে বোঝা যায় যে রাজ্যের কত বড় ডেভেলপমেন্ট হয়েছে। সবগুলো বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে, ছোট মোটো এয়ারপোর্ট নয়। তো এতে বোঝা যায় ডেভেলপমেন্ট কি। কর্ণাটকাতে প্রথম দেশের যে এসি রেলওয়ে স্টেশন কর্ণাটকাতে মাননীয় প্রধানমন্ত্রীজি ইনঅগ্রেশন করেছেন। কর্ণাটকাতে HAL এর দিয়ে হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং করার ইউনিট মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। তো আজ কর্ণাটককে কিসের জন্য চেনে? হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং এর জন্য চেনে, ইসরোর জন্য চেনে, সফটওয়্যারের জন্য চেনে, আইটি সিটির জন্য চেনে, মেট্রো সিটির জন্য চেনে, মেট্রো রেল আনার জন্য চেনে। আর কংগ্রেসের সময় আমি যেটা বললাম, কারাপশন, মাইন্স ঘোটালা और গোষ্ঠীবাজি, এই 3 জন্য কর্ণাটককে বদনাম করে রেখেছিল। ভারতীয় জনতা পার্টি আসার পর কর্ণাটকের মানুষ সম্মানও পেয়েছে আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পেয়েছে। আমার একটা অন্য বিষয়ে কোশ্চেন ছিল, সেটা হলো দ্বিতীয় প্রসঙ্গটা নির্বাচন সম্বন্ধীয়। ভিলেজ ভোট নিয়ে আপনি যেহেতু রাজ্যসভার সাংসদ, আপনি একটা প্রতিক্রিয়া চাইছেন। ভিলেজ ভোট নিয়ে ত্রিপুরাবত পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে এবং সর্বশেষ তারা আদালতে শরণাপন্ন হয়েছে। আপনার কি বলেন, কি মনে হয়, আপনার কি আদালতে আপনি বললেন আদালতে শরণাপন্ন হয়ে গেছে, এখন আদালতে আগেও হয়ে গেছে, তারপরে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমার তো ব্যক্তিগত প্রতিক্রিয়া হয় না। ভারতীয় জনতা পার্টি প্রতিক্রিয়া দেবে এবং সরকার রয়েছে। ইলেকশন কবে হবে, কীভাবে হবে, তার স্থিতি কি আছে, এটা আমাদের রাজ্যে ইলেকশন কমিশন রয়েছে, স্টেট ইলেকশন কমিশনার রয়েছে। উনি স্থিতি তৈরি করেন যে এখন কি বৃষ্টি হচ্ছে, এখন পরিস্থিতি আছে কিনা, সময় হচ্ছে কিনা, অনেকগুলো প্যারামিটার থাকে। সেগুলো দেখে তখন রাজ্য সরকারকে ওনারা মানে অ্যাডভাইস করেন যে এই সময়ে মানে ইলেকশন করা যেতে পারে বা ইলেকশন করা উচিত। তখন রাজ্য সরকার নির্ণয় নেয়। আর পার্টির নির্ণয় তো পার্টি ফোরামে বসে হবে, কি হবে না হবে সেটা স্বাভাবিকভাবে সাংবাদিক সম্মেলনে বলা উচিত না। স্যার, একটা স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন। কেন? এই আপনার
হাতে নিয়েছিলেন যে রাজ্যে এইমসের মতন বড় হসপিটাল হবে, সেই প্রজেক্টগুলি এখন কি পর্যায়ে আছে? দেখুন, এইমসের জন্য আমি চেষ্টা করেছিলাম, দিয়েছি, আমরা এখনো দাবি করি, কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির যে আমাদের ইলেকশনের সময় আমরা যে সংকল্পপত্র বের করেছি তার মধ্যে আমরা বলেছি যে আমরা ইয়ের মতো নিগ্রিমের মতো একটা হসপিটাল ত্রিপুরাতে তৈরি করব। আমাদের ঘোষণাপত্রে তা আছে। তো সেটা কম বড় হসপিটাল, বড় হসপিটাল কাফি বড়। আর এইমস অনেক হসপিটাল তৈরি হয়েছে, কি এইমসে তৈরি করতে ফ্যাকাল্টি দিয়ে আমি দেখেছি 20 বছর 18 বছর লেগে যায় টোটালি গিয়ে তৈরি হতে। অনেক এইমস আজকে সুষমা স্বরাজজি যখন হেলথ মিনিস্টার ছিলেন অটলজির সঙ্গে তখন দিয়েছে, এখনো তার পুরোপুরি ফ্যাকাল্টি তৈরি হয়নি, কারণ এইমস এত বড় সমুদ্র, তার মধ্যে তৈরি হতে গেলে 15-20 বছর সময় লাগে। আর নিগ্রিম টাইপের যদি হসপিটাল হয় তো হয়তোবা 5-7 বছরে সেটাকে আমরা এস্টাবলিশ করে মানুষ জনতার জন্য সমর্পণ করতে পারি। তার জন্য আমরা এবার সংকল্পপত্রতে রেখেছি যে আমরা নিগ্রিম একটা ত্রিপুরাতে হওয়ার জন্য আমরা মানে অঙ্গীকারবদ্ধ, সেটা আমরা সংকল্পপত্রে লিখেছি। তাহলে কি ওই এইমসের যে জায়গাগুলি আপনারা বরাদ্দ করেছিলেন বা চিহ্নিত করেছিলেন? বরাদ্দ করিনি, এইমসের জন্য এতটা জায়গা লাগে এই করে সেই জায়গাগুলি আমরা 2টা প্রস্তাব পাঠিয়েছি। তো প্রস্তাব তো রয়েছে, যদি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন ভারত সরকার দেওয়ার আসে তখন আমাদের নাম্বারও আসতে পারে, কিন্তু ওই নাম্বার কবে আসবে তার জন্য আমি বসে থাকবো। নিগ্রিম যদি তার আগে হয়ে যায় তো আমার এক্সট্রা পাওনা হয়ে গেল। তার জন্য আমরা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের দাবি দেওয়া ছেড়ে দিয়েছি তেমন নয়, সেটা রয়েছে, কিন্তু এটা আগে হতে পারে তার জন্য আমরা আপিল করে দিয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ। দেখুন, ও তো নির্ণয় এখন আমরাই আছি, আর ডক্টর মানিক শাহের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে মন্ত্রিসভা আছে, মন্ত্রীরা আছেন, কাজ কোনো করছেন। তো স্বাভাবিকভাবে বাকিটা, আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখনও 3টে খালি ছিল, তো বিজেপি শুরু করে 3টা খালি রেখে তো এই নতুন কোনো প্রথা করেননি উনি। আমার সময় এই প্রথাই ছিল, 3টা সিট খালি ছিল, পরে আবার এসে তো আপনি দেখেছেন আমাদেরই মন্ত্রী এসেছিল, লাস্টে আমি রিসাবলন করেছিলাম। আর তো এই কারণে নতুন কিছু বিজেপি করেনি, বিজেপি একদম সমস্ত 12টাতে 12টা মাস যতগুলো মন্ত্রী, স্বাভাবিকভাবে আমরা সবগুলো মন্ত্রী 2018 তো বানায়নি, 23ও মানিকবাবু বানায়নি। স্যার একটা প্রশ্ন স্যার, বনমালীপুর আপনার একটা সিট ছিল এবং ভালো কাজ করেছিলেন, আমাদের চোখে দেখা যে সমস্ত কাজগুলি হয়েছে সেগুলি অকল্পনীয় ছিল, সেগুলি আপনার কল্পনার বাইরে ছিল, সেটি আপনি করে দিয়েছেন। তারপরেও এই সিটটা হারানোর বিজেপির কেন, কোন জায়গাতে কাটিয়েছিল? দেখুন, সেই বিষয়ে পার্টি পর্যালোচনা করেছি, আমরা দেখেছি কেন হেরেছি কেন, তো অনেক কিছু বলা যেতে পারে না, কারণ কি দেখো, মানে পার্টির সিদ্ধান্ত হয়েছে, আমি রাজ্যসভা চলে গেছি। এখন বনমালীপুরের মানুষ এটাকে কিভাবে নিয়েছে, তো বনমালীপুরের মানুষ বলতে পারে। এমনিতে আমরা পার্টি প্রেসিডেন্টকে, আবার আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম তখন দাঁড়িয়েছিলাম, আবার পার্টি প্রেসিডেন্টকে আমরা নমিনেশন দিয়েছিলাম। তো বাকিটা ভোটারদের উপরে, তাদের মানসিকতার উপরে। তো সেটা দেখো, ভোটার সর্বোপরি, জনতার রায় সর্বোপরি আমরা মানি। জনতা যেটাই রায় আমাদেরকে দিয়েছে, চাই বনমালীপুরে হোক আর অন্য জায়গা হোক, আমরা সেটা মেনে নিয়েছি। আর আগামী দিন ওই ভোটারদের কীভাবে মন জয় করতে হয়, নিশ্চিত ওই দিশাতে আমরা কাজ করব। চলো। রাজু,